শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে মিস সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দিন 5-এর মধ্যে নির্বাচনের বিষয়ে ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে 14টি রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেন তিনি। তাতে অংশ নেওয়া কয়েকটি দলের নেতারা জানান, জুলাই সনদ ঘোষণার সাথে নির্বাচনের ব্যাপারেও সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশে একটি জগা খিচুড়ি অবস্থা চলছে উল্লেখ করে তীব্র অসন্তোষ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আজ দলীয় এক আলোচনায় তিনি বলেছেন, বৈঠক করে রাষ্ট্রের মৌলিক সংস্কার হবে এমন ভাবার সুযোগ নেই। বিদেশ থেকে ভাড়া করা লোক এনে দেশ চালানো যায় না, বলেন তিনি। এদিকে দেশকে পুরনো রূপে ফিরতে দেয়া হবে না বলেছেন এনসিপির আহ্বায়ক। এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত আরও 2 জন আজ মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে 35-এ পৌঁছেছে। অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছে আয়ান রাফসি নামে 2 শিক্ষার্থী। স্কুলে এখনও ভিড় করছে মানুষ। মূলধারার গণমাধ্যম কর্মীরা সেখানে ঢুকতে না পারলেও টিকটকার ও ইউটিউবাররা পারছে। সোমবার স্কুলে ক্লাস শুরু হবে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দিন 5-এর মধ্যে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে 14টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার মত বিনিময় শেষে একথা জানিয়েছেন অধিকাংশ দলের নেতারা। প্রধান উপদেষ্টা বাসভবনের যমুনায় বৈঠক শেষে নেতারা বলেন, জুলাই সনদ ঘোষণার সাথে নির্বাচনের তারিখও জানাবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে নির্বাচন নিয়ে সুখবরের আভাস দেন তিনি। নেতারা আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানের ভেতর থেকে ফ্যাসিবাদের লোকদের তাড়াতে হবে, নয়তো সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা আসতে পারে। দেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়েও আপত্তি জানিয়েছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা কমাতে সব দলের সাথে বসে সিদ্ধান্ত নেবার কথাও বলা হয় বৈঠকে। এর আগে আবারও দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশে একটি জগা খিচুড়ি অবস্থা চলছে। জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে রাষ্ট্রের মৌলিক সংস্কার করে দেবে এমনটা ভাবার সুযোগ নেই। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না বলে মত দেন তিনি। হাসনাইন তানভীর জানাচ্ছেন বিস্তারিত। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কতগুলো বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন, আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সংস্কার নিয়ে বিএনপি মহাসচিবের এমন আক্ষেপ জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই 24-এর বর্ষপূর্তির শীর্ষক জিয়া পরিষদের আলোচনায়। বিএনপি মহাসচিব বলেন, রাতারাতি সংস্কার সম্ভব নয়। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। মির্জা ফখরুল বলেন, কিছু কিছু রাজনৈতিক দল আনুপাতিক নির্বাচনের কথা বলছে, কিন্তু বিষয়টির সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল, তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছেন। এখন ইনারা বলতে শুরু করেছেন, না আনুপাতিক হবে। আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবেন না। এদিকে রাজধানীর সিডাপ মিলনায়তনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের লেখা অর্থনীতি, শাসন ও ক্ষমতা বইয়ের প্রকাশনা উপলক্ষে আলোচনায় অংশ নেন মির্জা ফখরুল। বলেন, গেল 1.5 দশকে দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করে ফেলা হয়েছে। বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের ট্যারিফ দেশকে বিপদে ফেলতে পারে বলেও সতর্ক করেন বিএনপি মহাসচিব।
যেটা বলতে পারেন যে হাসনাইন তানফির, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশকে পুরনো রূপে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ মৌলভীবাজারে পথসভা করে এনসিপি। সেখানে তিনি বলেন, একটি নতুন সংবিধান প্রয়োজন যেখানে মানবাধিকারের কথা লেখা থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাষ্ট্রের মেরামত করতে হবে উল্লেখ করে তিনি জানান, এজন্যই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। ঐকমত্য সৃষ্টি করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে বলেও জানান তারা। এরপর ভৈরবে পথসভা শেষে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। ঐক্যমত করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। আমরা বলেছি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন, যেই সংবিধানে বাংলাদেশের মানুষের মানবাধিকারের কথা লেখা থাকবে। বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই, 1947 সালের আজাদীর লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। টানা কয়েক মাসের তীব্র প্রতিযোগিতা, সাফল্য, ব্যর্থতার গল্প আর নানা নাটকীয়তার পর সমাপ্ত হলো দেশের রান্না বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো সেরা রাঁধুনি সিজন ৮। চূড়ান্ত পর্বে 4টি চ্যালেঞ্জে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর বিচারকদের রায়ে এবারের সেরা রাঁধুনি হয়েছেন নারায়ণগঞ্জের নিশাত আঞ্জুম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তামান্না ইয়াসমিন এবং জুয়াইরিয়া কামাল। আরও জানাচ্ছেন নুরুন্নাহার উইলি। গার্হস্থ্যের গণ্ডি পেরিয়ে রান্না ছড়িয়ে পড়বে নেশা ও পেশার জগতে, আর এর মধ্য দিয়ে সমৃদ্ধ হবে বাংলার ঐতিহ্যবাহী রন্ধনশিল্প, পাশাপাশি তৈরি হবে নতুন উদ্যোক্তা। এই প্রত্যাশা নিয়ে 2 দশক ধরে নিরন্তর কাজ করে চলছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। অভিজ্ঞতা আর উদ্ভাবনী চিন্তার মধ্য দিয়ে দিনে দিনে আরও বেশি ব্যাপ্তি ও দীপ্তি লাভ করেছে রসনাবিলাসী বাঙালির প্রিয় এই অনুষ্ঠান। সেরা রাঁধুনি প্রতিযোগিতার 8ম এই আসর তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বিস্তৃত ও বৈচিত্র্যময়। সারা দেশে ছড়িয়ে যাবে আপনার রান্নার স্বাদ স্লোগানে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিকভাবে 48 জন এবং গ্র্যান্ড অডিশনের মাধ্যমে 20 জনকে নিয়ে শুরু হয় মহামঞ্চের লড়াই। দেশি বিদেশি আঞ্চলিক সমকালীন কিংবা ফিউশন, সাথে রান্নার রকমারি কৌশল সব মিলিয়ে সেরা রাঁধুনির সিজন 8 ছিল সত্যিকারের মহা লড়াইয়ের মঞ্চ। সেরা 20 থেকে সেরা 3, দেশের বিভিন্ন জেলায় সেরা 3-এর পেশাদারিত্বের পরীক্ষা শেষে এবার চূড়ান্ত মূল্যায়ন পর্ব গ্র্যান্ড ফিনালে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল জমজমাট সেই আয়োজন। শুধু স্বপ্ন দেখেননি, স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। স্কয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাদ প্রতিম শিল্প উদ্যোক্তা স্যামসন এস চৌধুরীকে স্মরণের মধ্য দিয়ে শুরু হয় চূড়ান্ত পর্ব। আয়োজকরা জানান, রান্নাকে অবলম্বন করে স্বাবলম্বী হতে চাওয়া প্রতিযোগীদের কাছে সেরা রাঁধুনি একটি স্বপ্নযাত্রার গন্তব্য। শুধুমাত্র একটি নিছক প্রতিযোগিতা নয়, আমি বলবো এটি একটি স্বপ্নযাত্রার গন্তব্য। এর মাঝে প্রতিফলিত হয় একজন রাঁধুনির প্রচেষ্টা, প্রত্যয় আর ভালোবাসা। যেসব সেরা রাঁধুনিদেরকে বিভিন্ন সিজনে পার্টিসিপেট করেছিল, যারা জয়ী হয়েছিল, তারা প্রত্যেককেই আসলে রান্নার এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে এবং নেপথ্যের চালিকা শক্তি হিসাবে আসলে রাঁধুনি এর পিছনে সবচেয়ে বড় অবদান রেখে যাচ্ছে। সেরা রাঁধুনি সিজন 8-এর চূড়ান্ত পর্বকে স্মরণীয় ও বর্ণাঢ্যময় করতে আয়োজনের কমতি ছিল না। জনপ্রিয় শিল্পীদের গান, সাদিয়া ইসলাম মৌয়ের দৃষ্টিনন্দন নাচ, সাথে চঞ্চল চৌধুরী ও মৌসুমী মৌজুটির গতিময় উপস্থাপনা। হৃদয় ভাঙা খান খান করা সেই সঙ্গীত শিল্পী হৃদয় খান খান। তবে প্রতিযোগিতার বিচারক চিত্রনায়িকা পূর্ণিমার ব্যতিক্রমী মিমিক্রি অনাবিল আনন্দ জুগিয়েছে উপস্থিত দর্শকদের মনে। মনে হচ্ছে এমন একটা ডিশ বানিয়ে নিয়ে এসেছেন, পাশের বাসায় মেসোমশাই যে দাওয়াত দেয় তখন যে ডালটা দেয় না সামনে, ওরকম করে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে এসেছেন। তো এই দিন সম্মাননা দেওয়া হয় সেরা রাঁধুনি সিজন 8-এর বিচারকদের। সেরা রাঁধুনি ফুড ইন্ডাস্ট্রিতে একটা অনেক বড় জায়গা রাখবে এবং আমাদেরই যারা সেরা রাঁধুনি আছেন তারা পৃথিবীর বিভিন্ন দেশে এখন বড় বড় শেফ হিসাবে কাজ করছে। হোম কুকস প্লাস শেফস অনেকে ইন্ডাস্ট্রিতে
আর এই শোতে এসেছে এবার। সো ওভারঅল আমি বলবো যে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা অনেক কঠিন একটা সিচুয়েশনে পার হয়েছি যে কাকে রেখে কাকে চুজ করব, কারণ তারা এতটা এক্সপার্ট ছিল। জন্য আমরা অপেক্ষা করছি। এদিকে 3 প্রতিযোগীর স্নায়ুর চাপ তখন তুঙ্গে। সকল জল্পনার অবসান ঘটিয়ে সিজন 8-এর সেরা রাঁধুনি হিসেবে ঘোষিত হলো নারায়ণগঞ্জের নিশাত আঞ্জুমের নাম। বাকি 2 প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তামান্না ইয়াসমিন ও জুয়াইরিয়া কামাল। আমাকে তো সবাই এখন বলছে যে তুমি তো শেফ হয়ে গিয়েছো, সো হোম কুক থেকে শেফ পর্যন্ত আসাটা ইটস অ্যামেজিং। সেরা রাঁধুনি আমাদের মতো সাধারণ রাঁধুনিদের জন্য যে পজিশন ক্রিয়েট করে, এটা আসলেই অনেক বড় কিছু আমাদের জন্য। এই প্ল্যাটফর্মটা অনেক বড়। আমি যেহেতু কুলিনারি সেক্টরে কাজ করি, তো আমার হচ্ছে একটা খেতাব বা অর্জন প্রয়োজন ছিল, সেটা যেহেতু আমাকে রাঁধুনি দিয়েছে, এখন আমি চাচ্ছি এটাকে ক্যারি করে সামনে অনেক ভালো কিছু করতে। এই আয়োজনের ইভেন্ট পার্টনার ছিল মিডিয়াকম, প্রচার সহযোগী দৈনিক কালের কণ্ঠ। সেরা রাঁধুনির বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালে এবং এবারের সকল পর্ব দর্শকরা উপভোগ করতে পারবেন এর সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে। নুরুন হাবিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের স্থানটিতে উৎসুক মানুষের ভিড় কমছেই না। দুর্ঘটনার 5 দিন পর আজও সেখানে ভিড় করছেন হাজারো মানুষ। মূলধারার গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধা দেয়া হলেও অবাধে ঢুকছেন ইউটিউবার ও টিকটকাররা। 3 মাস বয়সী নাতনিকে নিয়ে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এসেছেন বৃদ্ধা নারী। গ্রামের বাড়িতে ছিলেন বলে এতদিন আসতে পারেননি। ভিতরে বিমান ভাঙ্গিয়া পড়ছে, এই একটু কুড়ি কাটা রয়েছে, এখন তো আর কিছু নাই। বিমান বাহিনীর যুদ্ধ বিমান ভেঙে পড়ায় নিহত হয় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক সহ কর্মচারীরা। শোকের ছায়া নেমে আসে দেশ জুড়ে। তারপর থেকে এই স্কুলটি হয়ে উঠেছে দর্শনীয় স্থান। দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন দেখতে। চাপ সামাল দিতে কিছুক্ষণ পর পর 15-20 জন করে দর্শনার্থীদের ভিতরে ঢুকতে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। আমি আসছি টঙ্গী থেকে, গাজীপুর টঙ্গী থেকে। আমরা আসছি চট্টগ্রাম থেকে। আমি দেখলাম খুব বর্তমান শান্ত আর কি। প্রতিদিন আসছি, দেখছি, কিন্তু মনটা মানাইতে পারে। দুর্ঘটনাস্থলে সাধারণ মানুষের পাশাপাশি ইউটিউবার, টিকটকাররা ঢুকতে পারছেন, কিন্তু পারছেন না মূলধারার গণমাধ্যম কর্মীরা। এত শিক্ষার্থীর অকাল মৃত্যুর ঘটনায় অনেকেই শোক জানিয়েছেন, কিন্তু স্কুল ও কলেজের ওয়েবসাইটে ঢুকলে বোঝার উপায় নেই এত বড় দুর্ঘটনা ঘটেছে সেখানে। স্কুলের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সোমবার থেকে শুরু হবে, শিক্ষার্থীদের SMS-এ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিমান বিধ্বস্তের পর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মাইলস্টোন স্কুল ও কলেজের জারিফ নামে 13 বছর বয়সী শিক্ষার্থী এবং 38 বছর বয়সী এক নারী কর্মী মারা গেছেন। এদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আয়ান খান ও রাফসি নামের 2 শিক্ষার্থী। আয়ান, জারিফ আর আয়মান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই বিভীষিকাময় দুপুর পেরিয়ে গেছে 5 দিন আগে, কিন্তু এখনো থামেনি কান্না, কমেনি আহাজারি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেল 13 বছরের 7ম শ্রেণীর জারিফ। ভর্তি ছিলেন 40% দগ্ধ শরীর নিয়ে। তার মরদেহ নিতে এসেছে পরিবার। গতকালকে কথা হয়েছিল যে ও পানি খাইতে চাইছিল, ডাক্তারও অনেক সাহস দিছিল, কিন্তু এখন তো আজকে সকাল 9টা বাজে তো মারা গেছে। জারিফের পর বের করা হচ্ছে আরেক মরদেহ, একই প্রতিষ্ঠানের অফিস সহকারী মাসুমা বেগমের। 90% দগ্ধ শরীর নিয়ে 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনিও হেরে গেলেন। আমার সব শেষ, আমার কিছু নাই। 11:15 বাজে উনি দুনিয়াতে চলে গেছে। আপনারা সবাই মাফ করে দিয়েন। আমি মানসিকভাবে ভাঙ্গা গেছি, আমার 2টা সন্তান। সব ঠিক আছে। এই কষ্টের মাঝেও এক টুকরো সুসংবাদ, আয়ান খান ও রাফসি নামের 2 শিশু বাবার সাথে ফিরছেন বাসায়। আল্লাহ পাক আমার সন্তানকে যেভাবে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে, প্রত্যেকটা সন্তানকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও 36 জন ভর্তি আছে, যাদের 9 জনের অবস্থা আশঙ্কাজনক। 4 জন আছে আইসিইউতে। তাদের মধ্যে 1 জন আছে ভেন্টিলেশনে। আইসিইউ রোগীগুলো অবশ্যই ক্রিটিক্যাল রোগী। 9 জন হচ্ছে সিভিয়ার ক্যাটাগরি, মানে একটু রাদার একটু বেটার। আমরা বলি যে ক্রিটিক্যাল যেগুলো, সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আমরা সবসময় তাদের ব্যাপারে তাদের
যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলি। বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রায় অর্ধশত, আর সরকারি তথ্য অনুযায়ী নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কর ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির রাজস্ব আহরণ বৃদ্ধি সংক্রান্ত এক ছায়া সংসদে প্রধান অতিথি ছিলেন তিনি। বক্তব্যে জানান, কর আইনগুলো সংশোধন করা হচ্ছে, এতে ভবিষ্যতে সরকার চাইলেই কর অব্যাহতি দিতে পারবে না। আমদানি রপ্তানিতে ওভার ইনভয়েসিং নিয়ন্ত্রণ করতে না পারাকে সমন্বিত ব্যর্থতা বলে উল্লেখ করেন তিনি। জানান, কর ব্যবস্থাপনাকে স্বচ্ছ এবং নিরপেক্ষ করতে হলে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। চলতি অর্থবছর থেকে সবার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হচ্ছে বলেন এনবিআর চেয়ারম্যান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক সদিচ্ছা। আমরা দেখছেন এখন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যেভাবে সাহস করে অনেক বোল্ড ডিসিশন নিতে পেরেছি, এর একমাত্র কারণ হচ্ছে আমরা রাজনৈতিকভাবে সরকার প্রধানের কাছ থেকে এবং আমাদের উপদেষ্টা পরিষদের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা পাচ্ছি। এবার আন্তর্জাতিক। গাজা উপত্যকার প্রায় 1/3 মানুষ অভুক্ত অবস্থায় দিন পার করছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, অপুষ্টি বেড়েই চলেছে। 90,000 নারী ও শিশুর জরুরি চিকিৎসা দরকার। চলতি সপ্তাহে গাজায় অনাহারের সতর্কতা আরও জোরদার হয়েছে। শুক্রবার অপুষ্টিতে ভুগে আরও 9 জন মারা গেছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে 122 জন দাঁড়ালো। শুক্রবার এক যৌথ বিবৃতিতে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শুক্রবার গাজা উপত্যকায় নিহত হয়েছেন আরও অন্তত 89 জন। এশিয়া কাপ ক্রিকেটে তারিখ ও ভেন্যু ঘোষণা করেছেন আজ এসিসি সভাপতি মহসিন নাকভি। নিজের এক্স অ্যাকাউন্টে এই ঘোষণা দেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভাপতি। নাকভি স্ট্যাটাসে লেখেন, সংযুক্ত আরব আমিরাতে আগামী 9 থেকে 28 সেপ্টেম্বর হবে এশিয়া কাপের 17তম আসর। তবে তারিখ ও ভেন্যু ঘোষণা করলেও পূর্ণাঙ্গ সূচির ব্যাপারে নাকভি লেখেন, শীঘ্রই সূচি ঘোষণা হবে। কিছুদিন আগে ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভা শেষে নাকভি বলেছেন, ভারতের সঙ্গে আলোচনার পরই এশিয়া কাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এদিকে জিম্বাবুয়ে চলমান অনূর্ধ্ব 19 ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে 1 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার 128 রানের জবাবে বশিরের অপরাজিত 45-এ বাংলাদেশ 9 উইকেট হারিয়ে ম্যাচ জিতে। সন্ধ্যা সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দিন 5 মধ্যে নির্বাচনের বিষয়ে ঘোষণা। 14 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে জানালেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদে আসতে পারে তারিখ। দেশে জগার খিচুড়ি অবস্থা চলছে, মির্জা ফখরুলের তীব্র অসন্তোষ। নির্বাচন দাবি, দেশকে পুরনো রূপে ফিরতে দেয়া হবে না বলছে এনসিপি। এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ 2 জনের মৃত্যু, নিহত বেড়ে 35, সুস্থ হয়ে ফিরেছে 2 জন। স্কুলের সামনে উৎসুক জনতার ভিড়, গণমাধ্যম কর্মীরা নিষিদ্ধ। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।